করে। যেমন লাস্ট ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম ব্লু লাইনের কথা, তাই না? মনে আছে হয়তো যে তারা ওয়্যার হাউস গুলো সেন্ট্রালাইজ ছিল এবং এমন এক জায়গায় লো কস্ট লোকেশন করছে, কিন্তু তাদের শিপমেন্ট গুলা তাদের ছিল হচ্ছে আপনার ফার্স্ট শিপমেন্ট। হ্যাঁ, তো এইটা একরকম ডিজাইন। হোয়ারেজ ওয়ালমার্টেরটা আমরা বলছি এফিসিয়েন্সি রেসপন্সিবিলিটি দুইটার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আরেকটা কোম্পানি হয়তো যেমন অ্যামাজনের কথা বলে সে পুরোপুরি এফিসিয়েন্ট আপনার এফিসিয়েন্সির দিকে চোখ যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা। সেকেন্ড হচ্ছে আপনার ফ্যাক্টরি ইনস্ট্রুমেন্ট নেটওয়ার্ক ডিজাইন করলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হয়। এক নাম্বার হচ্ছে পারফরমেন্স। আমরা পারফরমেন্স ইভ্যালুয়েট করে হচ্ছে যে কাস্টমারদের আমরা কি ভ্যালু প্রোভাইড করব সেখান থেকে। আরেকটা হচ্ছে কি পরিমাণ কস্ট আমরা ইনকার করে বা কস্ট ওই যে ওইটার উপরে আপনি ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কটা ডিজাইন করার চেষ্টা করব। তো নেটওয়ার্ক ডিজাইনিং সময় এই 7টা জিনিস আমাকে এই ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হয়। হ্যাঁ, 7টা জিনিসের মধ্যে আছে কি রেসপন্স টাইম, অর্থাৎ আপনি একটা অর্ডার পাওয়ার কতক্ষণের মধ্যে আপনি ডেলিভারিটা দিতে পাচ্ছেন। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি। হ্যাঁ, যে আপনি কি মাল্টিপল ভ্যারাইটি প্রোডাক্ট দিচ্ছেন নাকি সিঙ্গেল আপনি ডেডিকেটেড টাইপ অফ প্রোডাক্ট দিচ্ছেন। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, যে কাস্টমারের ডিমান্ডের কত পার্সেন্ট আপনি মিট করতে পারতেছেন। কাস্টমার এক্সপিরিয়েন্সটা কেমন, হ্যাঁ, কাস্টমাররা কি হ্যাপি, যে যেমন আপনার রেসপন্সিভ যদি হয় তাহলে কাস্টমাররা হ্যাপি থাকে বা ফার্স্ট ডেলিভারির ক্ষেত্রে হ্যাপি থাকে। অনেক আবার কাস্টমার হচ্ছে এফিসিয়েন্সির ক্ষেত্রে সে যদি দেখে যে আপনার কস্টটা কমে গেছে, তার প্রোডাক্টের ডেলিভারি ফ্রি শিপমেন্ট হয়, সে ওইটাতে অনেক কাস্টমার আপনার হ্যাপি থাকে। তারপর হচ্ছে টাইম টু মার্কেট, অর্থাৎ আপনি যদি ইনোভেটিভ কোম্পানি হন তাহলে মার্কেটে আপনার প্রোডাক্ট ডেলিভারি করতে কত সময় লাগতেছে আর কি, ওটাকে বলতেছি আমরা টাইম টু মার্কেট। তো আপনার যদি নেটওয়ার্কের উপরে একটা ডিপেন্ড করে, যে যত ডাইরেক্ট নেটওয়ার্ক হয় তত আপনার টাইম টু মার্কেট ফাস্ট হয়। নতুন একটা মডেল আনা, ধরেন স্যামসাং যদি নতুন একটা মডেল আনতে চায়, তার যে ডাইরেক্ট নেটওয়ার্ক গুলো আছে সেটাতে সে খুব ফাস্ট ডেলিভারি দিতে পারে, কারণ অ্যাপল এটা পারে। হোয়াইল শিয়াওমি বা অন্য যারা আছে তারা কিন্তু এই টাইম টু মার্কেটটা ওদের একটু টাইম লাগা যায়, যে মার্কেটে অর্ডার দেওয়ার পরে আপনি একটা অর্ডার দেওয়ার পরে আপনার কি পরিমাণ লাগতেছে, ভিজিবিলিটি আছে কিনা, হচ্ছে অর্ডারটা কিভাবে মুভ করতেছে সেইটা আপনি দেখতে পারতেছেন কিনা। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যেমন দারাজ, অ্যামাজন, ওয়ালমার্ট, ওদের যদি আপনার ট্র্যাকিং সার্ভিস আছে, আপনার প্রোডাক্টটা কোথায় আছে না আছে ইউ ক্যান ইজিলি ট্র্যাক। হ্যাঁ, তারপর হচ্ছে রিটার্নেবিলিটি, অর্থাৎ আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার যদি কোনো কারণে রিটার্ন দেয় তাহলে সেটা কত এফিশিয়েন্টলি বা আপনার আপনি রিটার্ন নিতে পারেন বা পাইতে পারেন, বা কাস্টমারের হ্যাসেল ফ্রি রিটার্নটা দিতে পারতেছে কিনা। তো ওইটাও নেটওয়ার্ক ডিজাইনের উপরে। যদি ডাইরেক্ট শিপিং হয় তাহলে কাস্টমারের হ্যাসেল বাড়ে, যদি আপনার ধরেন একটু ইনডাইরেক্ট লজিস্টিক মেনটেন করেন তাহলে আপনার দেখা যায় যে সে ইজিলি আপনার রিটার্নটা দিতে পারতেছে। তো যাই হোক, এই ফ্যাক্টরগুলো আমরা কনসিডার করে আমরা কি করি, আমাদের নেটওয়ার্কগুলো ডিজাইন করার চেষ্টা করি। তো এখন এখানে যেমন কিছু উদাহরণ দেয়া আছে যে কস্ট এফেক্টিভ ইনভেন্টরিজ। তো ফ্যাসিলিটি বাড়লে আপনার কি বাড়তেছে, ইনভেন্টরি বেড়ে যায়। রেসপন্স টাইম কি হয়, ইনভেন্টরি ফ্যাসিলিটি যত বাড়বে ইনভেন্টরি তত বাড়ে। আর ট্রান্সপোর্টেশন কস্ট, ফ্যাসিলিটি বাড়লে কমতে থাকে, আর ফ্যাসিলিটি বাড়লে ফ্যাসিলিটি কস্ট বাড়বে। তো আমরা এমন এক জায়গায় রাখতে চাই যে রেসপন্স টাইম এবং লজিস্টিক কস্ট, এইটার একটা ব্যালেন্স করার জন্য আপনি কি করতে পারেন, এখানে একটা নাম্বার অফ ফ্যাসিলিটি দিয়ে আপনার কস্টিং গুলো দিয়ে আপনি কার্ভ থেকে আমার একটা ব্যালেন্স আনার চেষ্টা করি। ঠিক আছে, বুঝতে পারতেছেন কথাটা? এই ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে আমার একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স পয়েন্ট থাকে, যেখানে আমার কস্ট গুলা হয় একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকে আর কি। তো আমার 6টা ডিজাইন স্ট্র্যাটেজি আছে। যেমন এক নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। আমার প্রত্যেকটাই হচ্ছে আপনার সুবিধা অসুবিধা এগুলো দেখে আমরা ডিজাইনটা কেমন হয় এটা বোঝার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, ইন ট্রানজিট মার্জ, ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি, ডিস্ট্রিবিউটর স্টোরেজ লাস্ট মাইল ডেলিভারি,
ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ অ্যান্ড রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ। তাহলে 1 নাম্বারটা আমরা যাই, 1 নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট সে করে, অর্ডারটা দেখেন রিটেলারের মাধ্যমে আসতেছে, বাট শিপমেন্ট গুলা দেখেন ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে চলে আসে, যেটাকে আমরা ড্রপ শিপিং ও বলি। কি বলি আমরা এটাকে? ড্রপ শিপিং। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ গুলা বা ডিসিপ্লিন গুলা বারবার বলতেছি, যখন যেটা আসে একটু প্লিজ মুখস্থ করার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, ড্রপ শিপিংটা আরেকটু যদি এই ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কাস্টমার থেকে ডাইরেক্ট দেওয়া হয়, এটাকে আমরা বলি ড্রপ শিপিং। তাহলে তো অনেকটা কষ্ট কমে যায়। কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ইভেলির মতো অলমোস্ট। ই ভ্যালির মতো আমার মনে হয় ইভেলি তো ম্যানুফ্যাকচারার না, ইভেলি তো ইন দ্য সেন্স রিটেলার বা ট্রেডার। স্যার এটা বেসিক্যালি যেটা হয় ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ওরা কাস্টমার কনজিউমার মানে এটা কোনো ওয়্যারহাউস থাকে না, কাছে পাঠিয়ে দেয়। এটা যখন ম্যানুফ্যাকচারার যে ফ্যাক্টরি আছে সেখান থেকে সরাসরি কাস্টমার এন্ডে প্রোডাক্টটা ডেলিভারি করবে। রাইট। তাহলে ইনভেন্টরি কার কাছে মেইনটেইন করতেছে? এটা ম্যানুফ্যাকচারার কাছে ইনভেন্টরি মেইনটেইন এর কাছে ইনভেন্টরি মেইনটেইন। এবং এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের তো বাংলাদেশি কাস্টমার তো আসলে প্রোডাক্টটা অর্ডার দেয় অল্প কোয়ান্টিটি। এই ক্ষেত্রে কিন্তু একটা ট্রাক বা একটা গাড়ি কিন্তু অর্ডার দেওয়া লাগে। এইটা হচ্ছে একটা রিস্ক আর কি। এখানে একটা গাড়ি না হলে এই প্রোডাক্টটা ডেলিভারি কস্টটা অনেক বেড়ে যাবে। এমন কেউ থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ একটা কোয়ান্টিটি অর্ডার করলে সরাসরি ম্যানুফ্যাকচার কাস্টমারকে ডেলিভারি। আচ্ছা, এরকম যেমন অনেকে ড্রপ শিপিং কিন্তু করতেছে, এই যে আপনার এই রডের কোম্পানিগুলো, সিমেন্টের কোম্পানিগুলো, রড যেমন স্যার 6 টনের নিচে যদি হয় তাহলে স্যার ওয়াটার নেয় না, তখন আবার ক্যারিং কস্ট হবে। এরকম। তারপরে আবার ওই যে পাথরের যারা আছে ইয়ে দেয়, পাথরগুলার ডেলিভারি দেয়, ঠিক আছে? তো এরকম ড্রপ শিপিংও আছে। তো এখানে কস্টিং গুলো হিসাব করা হয়। এখন যদি আপনি হাইলি রেসপন্সিভ হন তাহলে দেখা যায় যে ওই যে 6 টনের নিচে অনেকে লোক পাঠিয়ে দিবে, না? তো আমাদের সুবিধা অসুবিধা দেখি যে ফার্স্ট হচ্ছে এই নেটওয়ার্কটা কার জন্য বেশি আপনার হেল্পফুল। যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার হাই ভ্যালু প্রোডাক্ট থাকে বাট লো ডিমান্ড থাকে। হাই ভ্যালু প্রোডাক্ট, লো ডিমান্ড, বুঝতে পারছে? হাই ভ্যালু প্রোডাক্ট, লো ডিমান্ড, এই সব ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে ড্রপ শিপিং করতে পারেন। যেমন ড্রপ শিপিং আমরা করতেছি, যেমন ট্রান্সফর্ম করে দেয় যে আপনার রেফ্রিজারেটর, তারপর হচ্ছে এসি, ফার্নিচার কোম্পানিগুলা, হাতি, তারপর হচ্ছে বেনিফিট অফ এগ্রিগেশন আমরা পাই যে ম্যানুফ্যাকচারার দিয়ে কি করতে পারি, আপনাদের ইয়েটা করতে পারি, এগ্রিগেশনের সুবিধাটা থাকে। এই যে যেমন বলেন যে কয়েকটা ট্রাকে আমি হয়তো নিয়ে নিতে পারতেছি, এটা একটা সুবিধা থাকে যে লাস্ট পর্যন্ত যে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়, প্রোডাক্ট কমনলিটিস একটা উদাহরণ দিয়েছিলাম যে একই মোটর কয়েকটা প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, ওই ডিমান্ড মানে যখন আপনি অর্ডার পাচ্ছেন তখন ওই হিসাবে আপনি প্রোডাকশন দিচ্ছেন, এই সুবিধাগুলো আপনি পাবেন আর কি। টিপিক্যালি উইথ ড্রপ শিপিং এটা অনেকটা কম, কারণ এখানে অনেক ধরনের ইনভেন্টরি যদিও ম্যানেজ করতে হয়, কিন্তু একটা এন্ডে হচ্ছে আপনার ইনভেন্টরিটা থাকে এবং এফিশিয়েন্ট ইকোনমি অফ স্কেল মেনটেন করে রাখার চেষ্টা করি। ওয়ারহাউস, আর যেহেতু আমাদের আরেকটা হচ্ছে ওয়্যারহাউস লোকেশন গুলো আমাদের থাকে হচ্ছে একদম লো কস্ট পজিশনে, ওয়ারহাউস আমার ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু অনেক কি হচ্ছে বেড়ে যাইতেছে। যদি রেসপন্সিভ হয় তাহলে অনেক বেড়ে যায়, আর যদি আপনি এফিসিয়েন্সি দেখেন তাহলে একটু কমে সম্ভাবনা আছে। এই এর সাথে আপনার যেটা আছে যে আপনার হ্যান্ডলিং কস্টটাও অনেকটা কমে যায়। হ্যাঁ, যেহেতু একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে বারবার আপনার একই ইনভেন্টরি বারবার হ্যান্ডলিং করতে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার হ্যান্ডলিং কস্টটা অনেক কমে যায়। এবং এটার ক্ষেত্রে কি স্যার ফ্যাসিলিটি মেইনটেনেন্স কস্ট কমে যায় না, মেইনটেনিং ফ্যাসিলিটি? হ্যাঁ, আপনার তো ওই যে এক জায়গায় শুধু ইনভেন্টরি রাখতে, হ্যাঁ, তখন তো আমার মানে নাম্বার অফ ফ্যাসিলিটি কমে যাবে। হ্যাঁ, একটাই ফ্যাসিলিটি থাকে তখন, ফ্যাক্টরির সাথে হচ্ছে ইনভেন্টরি।
সাথে সাথে কমে, যেহেতু জাস্ট ফ্যাক্টরি থেকে উঠাচ্ছেন আর কাস্টমার কাছে ড্রপ করতেছেন। কিন্তু মাঝখানে যদি আরো ওয়্যার হাউস, ডিপো, পিসি থাকতো, তাহলে বারবার উঠাইতে হইতো, নামাইতে হইতো, হ্যান্ডলিং কষ্ট অনেক বেড়ে যেত। আচ্ছা, বাট এটা করার জন্য ইউনিটে গুড ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দরকার। ওই যে রিটেলার থেকে আপনি অর্ডারটা পাবেন, হ্যাঁ, তো এইটার জন্য আপনার কাছে যেন সাথে সাথে মেসেজটা চলে আসে যে কখন কি ডেলিভারি দিতে হবে না হবে, একটা ভালো ইনফরমেশন সিস্টেম আমাকে মেনটেন করতে হয় আর কি। এইটার ফলে আমাদের ওই যে প্রোডাক্ট, নতুন যদি প্রোডাক্ট আপনি মার্কেটে লঞ্চ করতে চান, আমরা খুব দ্রুত প্রোডাক্টটা লঞ্চ করতে পারি। হ্যাঁ, যেহেতু ড্রপ শিপিং আপনি ডাইরেক্ট কাস্টমার কাছে পৌঁছায় দেন, যখনই মার্কেটে বা আপনার কোম্পানিতে নতুন কোনো প্রোডাক্ট আসে, আমাদের আর দেরি হয় না আর কি, যে এটা ডিস্ট্রিবিউটর বা অন্যদের ঘুরে ঘুরে আপনার কাছে প্রোডাক্টটা আসবে এরকম না, কাস্টমার ডাইরেক্ট লঞ্চের সাথে সাথেই সেই প্রোডাক্টগুলো পেয়ে যায়। আপনার রিটার্নটা নিয়ে খুব সমস্যা পড়তে হয়, যে কাস্টমার কোনো কারণে যদি আপনার প্রোডাক্ট রিটার্ন দিতে যায়, তখন দেখা যায় খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সে হচ্ছে মেল ক্যারিয়ার যারা আছে, ক্যারিয়ার দিয়ে পাঠাতে হয়, তারা হচ্ছে এয়ার শিপমেন্ট বা ওইভাবে করার চেষ্টা করে, তাহলে কাস্টমার জন্য প্রোডাক্ট রিটার্ন। যাই হোক, আমরা যদি সামারিটা নিয়ে এভাবে বলতে পারি যে আমাদের হাই ভ্যালু লো ডিমান্ডের প্রোডাক্ট, এই চেইন দিয়ে আমরা এই ডিজাইন বা নেটওয়ার্ক দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? রোকন বলছিলাম, জি, এখানে অর্ডার প্রসেসিংটা কাস্টমার থেকে রিটেলার হয়ে ম্যানুফ্যাকচারার হয়ে যাচ্ছে। আমরা কাস্টমাররা সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে অর্ডার করতে পারবে না। কাস্টমার হ্যাঁ, ইনফরমেশন ফ্লোটা সবকটাই রিটেলার হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছে। দিচ্ছে আর কি, ডাইরেক্টও দিতে পারে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আছে দেখেন ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং এন্ড ইন ট্রানজিট মার্জিন। অর্থাৎ ডাইরেক্টই করে, বাট মাঝখানে একটা সে কি করে আপনি ক্রস ডকিং এর একটা ব্যবস্থা রাখছে, ইন ট্রানজিট মার্জ বাই ক্যারিয়ার। অর্থাৎ আপনি হয়তো একটা ল্যাপটপ অর্ডার করতেছেন, তো ল্যাপটপের ধরেন স্ক্রিনটা আসতেছে এক কোম্পানি থেকে, যেমন আপনি যদি অ্যাপলের ল্যাপটপ কিনেন, অ্যাপলের স্ক্রিনটা আসে হচ্ছে সনি থেকে, তারপর চিপগুলা বা মাদারবোর্ড গুলো আসে স্যামসাং থেকে। তো এইরকম নানান কোম্পানি থেকে যখন জিনিসগুলো আসে, এক জায়গায় একটা অ্যাসেম্বলিং প্লান্টে আসে, এবং অ্যাসেম্বলিংটা করে থাকে হচ্ছে ক্যারিয়ার কোম্পানি করে। ক্যারিয়ার হচ্ছে যেমন ইউপিএস, ফেডেক্স, এরকম তাদের যেখানে মূল শিপমেন্টটা করে, ওইখানে বড় ধরনের একটা অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে, সেখানে সাধারণত ওই আপনার এই অ্যাসেম্বলিংটা করে সাথে সাথে শিপমেন্ট গুলো করে দেয় আর কি। তো এইটাকে বলতেছি আমরা ইন ট্রানজিট। তো এইটার সুবিধা হইতেছে যে আপনি ড্রপ শিপিং এর সুবিধা পাইতেছেন, প্লাস কাস্টমারদের আপনার লোকেশনের কাছাকাছি থাকার কারণে আপনার দেখা যায় যে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক সময় একটু আপনার কমে যায় আর কি। হ্যাঁ, প্লাস হচ্ছে পোস্টপোনমেন্ট এবং এগ্রিগেশনের সুবিধা আমরা এখান থেকে পাই। আর এই ক্ষেত্রে হচ্ছে যদি আমার হাই ডিমান্ডের হাই ভ্যালু প্রোডাক্টও থাকে, বাট যেটার ফোরকাস্টিং হচ্ছে খুব ডিফিকাল্ট করা, অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনি হয়তো প্রপারলি ফোরকাস্ট করতে পারেন না, হ্যাঁ, মার্কেটে খুব আপ ডাউন করে ডিমান্ড। তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত আমরা কি করতে পারি, এই ইন ট্রানজিট আপনার মার্চটা আমরা ইউজ করতে পারি। ড্রপ শিপিং ঠিক আছে, বাট ইন ট্রানজিট মার্চটা ইউজ করতে পারি। রিসিভিং কস্টটা ওই ড্রপ শিপিং থেকে একটু ভালো, কারণ ইন ট্রানজিট মার্জের ক্ষেত্রে আপনি হয়তো ওই ট্রানজিট পয়েন্টে আপনি কি করতে পারেন, আপনার ওই ডিফল্ট বা ফল্টি প্রোডাক্টটা আপনি পাঠিয়ে দিতে পারেন আর কি। এই একটা সুবিধা ওইখান থেকে পাওয়া যায়। আর কাস্টমার রেসপন্স টাইম এখানে বাড়ে না কমে? কি মনে হয়? বাড়ে স্যার। রেসপন্স টাইমটা কিন্তু বাইরে যেতেছে। হ্যাঁ, ওটার মধ্যে ডাইরেক্ট হয় না, যেহেতু এক জায়গায় এসে ইন ট্রানজিট হয়। আরেকটা হচ্ছে ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার এখানে কেমন লাগবে, ড্রপশিপিং থেকে বেশি না কম? বেশি লাগবে স্যার। বেশি লাগবে স্যার। বেশি ইনভেস্ট, কারণ অনেকগুলা জিনিস এসে ইন ট্রানজিটে কখন আসবে কি আসবে এগুলো সবার কাছে শিডিউলটা থাকতে হবে, সেই অনুযায়ী মার্চ করে তারপরে আপনি পাঠাইতেছেন।
কাস্টমার এক্সপিরিয়েন্স এখানে ভালো হয় অনেকটা। কেমন? কেন ভালো হওয়ার সম্ভাবনা আছে? কারণ সে সবকিছু এক জায়গায় পাচ্ছে। হ্যাঁ, আপনি Aggregated ভাবে পাচ্ছে। অ্যাসেম্বল করে একসাথে আসতেছে সব জিনিসগুলো। হয়তো আপনি ধরেন দারাজে যদি এখন অর্ডার করেন, তাহলে ধরেন সে করে কি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ কাটে। হ্যাঁ, এগুলা সে একবারে দেয় না। হোয়ার অ্যামাজন বা অন্য জায়গায় যদি আপনি অর্ডারটা দেন, তাহলে ওরা বলবে যে তুমি কি সবগুলা প্রোডাক্ট একসাথে চাও নাকি আলাদা আলাদা শিপমেন্টে চাও। তো এইখানে একটা শিপমেন্ট এগ্রিগেশনের সুবিধা থাকে, কাস্টমার টোটাল প্রোডাক্টটা বা টোটাল অর্ডারের জিনিসগুলো সে একসাথে পাওয়ার একটা সুবিধা থাকে, যের জন্য তার কাস্টমার এক্সপিরিয়েন্সটা ভালো থাকে আর কি। বাট আপনার যদি প্রোডাক্টের যে মার্জটা আমরা বলতেছি, মার্জটা যেন 4-5টা থেকে কোম্পানির চেয়ে বেশি না হয়। যেমন আপনি যদি দেখেন যে 10টা কোম্পানি থেকে আইসে একসাথে মার্জ করবে, তাহলে এইটা মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, পরের ইয়েতে আমরা চলে যাই। এটা হচ্ছে আপনার যদি ডিস্ট্রিবিউটর মেনটেন করেন, যেটা মোটামুটি বাংলাদেশের সাথে অনেকটা মিলে যায় আর কি। হ্যাঁ, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একটা ডিস্ট্রিবিউশন হাউস থাকে, ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি, ইউনিলিভারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি থাকে। হ্যাঁ, তো এইটার মাধ্যমে মেনটেন করা যায় এবং সবকিছু অর্ডার রিটেলাররা কোথায় দেয়, তখন আর ম্যানুফ্যাকচারের কাছে দেয় না, তারা সবকিছু কাছে দেয়, ডিস্ট্রিবিউটরের কাছে দেয়। এখন ডিস্ট্রিবিউটরশিপে গেলে অনেকগুলো সুবিধাও আছে, অনেক সুবিধা আছে। তো কোন ধরনের প্রোডাক্ট এটার জন্য সুবিধা মানে ভালো হবে? স্যার এফএমসিজি মোটামুটি আপনার হচ্ছে এত হাই ভ্যালু না, মিডিয়াম টু লো ভ্যালু প্রোডাক্ট। এফএমসিজি গুডসের জন্য হ্যাঁ, তো এইসব গুডসের জন্য আমরা মোটামুটি এগুলো ম্যানেজ করতে পারি। আর এখানে ডিস্ট্রিবিউশন কস্টটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন রিকোয়ার্স এখন ইনভেন্টরি কিন্তু দুই জায়গায় তাহলে মেনটেন করতে হইতেছে, ফ্যাক্টরিতে মেনটেন করতে হইতেছে, ডিস্ট্রিবিউটরের কাছে মেনটেন করতেছে। অনেক সময় একটা লার্জ অ্যামাউন্ট অফ ইনভেন্টরি ফ্যাক্টরির চেয়ে বেশি রাখতে হয় কার কাছে, ডিস্ট্রিবিউটরের কাছে। আবার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, ডিস্ট্রিবিউটর হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট আপনার কি করতে পারে, কাস্টমারকে অফার করতে পারে সে। কারণ আপনি যদি যে তেলের ডিস্ট্রিবিউটর আছে, সে রূপচাঁদা, মোস্তফা, যেসব ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের কিন্তু মোটামুটি সে তেলের ডিস্ট্রিবিউশন গুলা রাখে। তো কাস্টমার যেটা আসে সে মাল্টিপল প্রোডাক্টই নিয়ে যেতে পারে আর কি। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট কি এখানে বাড়ে না কমে? বাড়বে স্যার। ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ে না, কমে? হ্যাঁ, এখানে কমতেছে। কেন কমতেছে? কারণ ফ্যাক্টরি থেকে তো আপনি একবারে লোডটা আনতেছেন, বারবার শিপমেন্ট আসতেছে না, আসতেছে কোথায়, ডিস্ট্রিবিউশন সেন্টারে। ওইখান থেকে আপনার হচ্ছে যেহেতু কাস্টমাররা কাছাকাছি, তো আপনার কস্টিংটা কিন্তু অত পড়ে না। বাট এখানেও দেখেন ডিস্ট্রিবিউশনটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে কাস্টমার কাছে অনেকটা ড্রপ শিপিং এর মতো, খেয়াল করছেন? আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন পরের থেকে ড্রপ শিপিং। হ্যাঁ, অনেকটা ড্রপ শিপিং, এখানেও কিন্তু কস্টিং আছে, কস্টিং কম না। আমি সেটা হিসাব করে বলছিলাম স্যার যে হ্যাঁ। কস্টিং যেহেতু অনেক জায়গা থেকে ফ্যাক্টরিজ গুলো থেকে এসছে একসাথে ডিস্ট্রিবিউটর পয়েন্টে আসছে, তারপর সেখান থেকে আবার রিটেলার বা কাস্টমারের কাছে যাচ্ছে, তো দুইবার এখানে ইয়ে হচ্ছে ট্রান্সপোর্টেশন হচ্ছে। কিন্তু কাস্টমারের কাছাকাছি থাকাতে আপনার অনেকটা কমে যায় আর কি খরচটা, ট্রান্সপোর্টেশন ওইটা হচ্ছে কম, বাট তারপরেও কম না, যেহেতু হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করতেছে। স্যার আমি চাইলে এটার একটা উদাহরণ বলতে পারি, আমি কি জি। শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্স? তো sure. আমি আগে আব্দুল মোমিন বেভারেজে ছিলাম, মানে কোকাকোলা বেভারেজ যেটা খেয়ে থাকি সেটা। তো সেটা আমাদের আব্দুল মোমিনের ফ্যাক্টরি হচ্ছে কুমিল্লায়। তো আমি যখন চিটাগাং ছিলাম, আমরা কুমিল্লা থেকে কি করতো, আমাদের কালুরঘাটে একটা ওয়ারহাউস আছে, ওখানে ট্রাকে নিয়ে আসতো, এরপর ডিস্ট্রিবিউটরের কাছে চলে যেত। অর্থাৎ একবার ফ্যাক্টরিতে আনতো এখানে কুমিল্লা থেকে কালুরঘাট থেকে ডিস্ট্রিবিউটরের কাছে চলে যেত। এরপর ডিস্ট্রিবিউটর তাদের ওন কস্টে বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় তারা ডেলিভারি করতো। আবার অনেক সময় দেখা যেত কুমিল্লা থেকে অনেক সময় কালুরঘাটে আমাদের ওয়ারহাউসে না নিয়ে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরের কাছে পাঠিয়ে দিত, অর্থাৎ একবারে ডাইরেক্ট পাঠিয়ে দিত। কাজ হচ্ছে সে কিভাবে রিটেলারের কাছে পৌঁছে দিবে।
আর এফএমসিজির পরের মডেলটাতে আসতেছি। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি আমরা, না কারো কোনো কোয়েশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে প্রোডাক্টগুলো কিন্তু ছোট থাকবে না, এইগুলো হচ্ছে রিলেটিভলি বা মডারেট ভ্যালুর প্রোডাক্ট, যেগুলো ডিমান্ড মোটামুটি হচ্ছে লো টু মডারেট, হাই ডিমান্ডের প্রোডাক্ট না, লো টু মডারেট। তো এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের নেটওয়ার্কটা ডিজাইন করতে পারি। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটর উইথ লাস্ট মাইল। লাস্ট মাইল কি? ওই যে রিটেলারের কাছে কাছে আপনি কি করলেন, মিল্ক রান করলেন। এই যে দেখেন মিল্ক রান, এই ডিজাইনটাকে বলা হচ্ছে মিল্ক রান। খেয়াল করছেন, আপনি প্রোডাক্ট নিয়ে বাইরেলেন ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে, এরপরে সবগুলো প্রোডাক্ট আস্তে আস্তে রিটেলারের কাছে দিয়ে ট্রাক খালি হয়ে গেল, আবার আপনি চলে আসলেন। এই ডিজাইনটাকে আমরা বলি হচ্ছে মিল্ক রান বা লাস্ট মাইল। ঠিক আছে, তো লং হাবে এইটার উপরে আপনার প্র্যাকটিক্যাল কিছু কাজ টাজ আছে। এটা নিজে করবেন না, থার্ড পার্টি দিয়ে করাবেন। রুটটা কি হবে, কস্টিং গুলা কেমন আসবে, কখন আপনার পিক আপ পয়েন্ট হবে বা কখন জিনিসগুলা নিবে, এগুলো পুরা সে শিডিউল করে কস্টিং টস্টিং সব সহ দিয়ে দেয়। তো লাস্ট মাইলে কোন ধরনের প্রোডাক্ট আমরা সাধারণত করে থাকি, যে লো ভ্যালু হাই ডিমান্ডের প্রোডাক্ট গুলো আমরা সাধারণত লাস্ট মাইল ডেলিভারিতে দিয়ে থাকি আর কি। এখন লাস্ট মাইল হইলে এখন ইনভেন্টরি কয় জায়গায় ম্যানেজ করতে হইতেছে? 2 জায়গায় স্যার। হুম, 2 জায়গায় স্যার। 2 জায়গায় না 3 জায়গায়। ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউটর আর হচ্ছে রিটেলার Retailer। সবাইকেই কিন্তু ম্যানেজ করতে হইতেছে ইনভেন্টরি। হ্যাঁ, 3 জায়গায় কিভাবে? রিটেলারের কাছে কিছু রাখতে হয়, ডিস্ট্রিবিউটরের কাছে রাখতে হয়, আবার স্যার এটা তো ডিস্ট্রিবিউটর স্টোরেজ না? জি এটা তো ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট। বলতে রিটেলারকে বোঝানো হচ্ছে। ধরেন আপনার এফএমসিজি সাবানের কোম্পানি ইউনিলিভার, সে ফ্যাক্টরিতে ওয়্যার হাউসে সে কিছু মালামাল রাখছে, রাখার পরে ওইখান থেকে অর্ডার পায় কাকে দিচ্ছে, ডিস্ট্রিবিউটরকে দিচ্ছে। ডিস্ট্রিবিউটর আবার সে কি করতেছে, রিটেলার কাছে বিক্রি করতেছে। রিটেলার আবার তার 1 মাস বা 1 সপ্তাহ জিনিসপত্র সে কিনে কিছু রাখতেছে। 3 জায়গায় আপনার কি হইতেছে, স্যার আমরা এলাকার মুদির দোকান থেকে যেসব বা জেনারেল স্টোর থেকে যেসব জিনিসপত্র কিনি সেইগুলার ইয়েটাই হচ্ছে এখানে, কারণ এখানে তো ওই দোকানদারও তো স্টোর করে রাখতেছে, রাইট। তো সেই হচ্ছে রিটেলার, তা সে আবার কিনে হচ্ছে ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে, সো ডিস্ট্রিবিউটরও স্টক রাখে, দেন ম্যানুফ্যাকচার তো রাখবেই, স্টক করে এসে ম্যানুফ্যাকচার করে স্টক করে তারপর সে ডিস্ট্রিবিউটরের কাছে দেয়। রাইট রাইট। তো এইখানে আমার ইনভেন্টরি কস্ট কেমন? বেশি। হাই হবে স্যার, হুম, ইনভেন্টরি কস্ট হাই হবে। ডিপেন্ড করে স্যার কার ইনভেন্টরি কস্ট, ফ্যাক্টরি ইনভেন্টরি কস্ট তো খুব বেশি হওয়ার কথা না। ওভারঅল সাপ্লাই চেইন ইনভেন্টরি কস্ট কি? তাহলে 3 জায়গায় আপনি ইনভেন্টরি মেনটেন করতে হইতেছে। 1 2 নম্বর হচ্ছে তাহলে ইকোনমি অফ স্কেল থাকে না। তার মানে ইকোনমি স্কেল যখন না থাকে তখন কিন্তু আপনার ইনভেন্টরি কস্টিং বেড়ে যায়। মানে আপনার ওয়্যার হাউস আছে কিন্তু আপনি কি করতেছেন, ওইটা এফিশিয়েন্টলি তো সবসময় ইউজ করা যাইতেছে না, এনাফ প্রোডাকশন দিয়ে দিতেছেন। তো অনেক সময় পুশ পুলের ব্যাপারগুলো আছে, খরচ কিন্তু অনেক বেড়ে জি যাচ্ছে। স্যার। একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় অফলোড আনলোড করে রাখতেছেন। তো এটার কারণে দেখা যায় আমার কি বেড়ে যাচ্ছে, হ্যান্ডলিং কস্টটা খুব বেড়ে যাচ্ছে আর কি। বাট যেসব দেশে ডেনসিটি বেশি, যেমন আমাদের দেশ, তারপরে চায়না, ইন্ডিয়া, হ্যাঁ, এইসব দেশের জন্য কিন্তু এই পলিসিটা খুব মানে ইফেক্টিভ, কারণ ডেনসিটি থাকা এখানে ইচ্ছা করলে ডিস্ট্রিবিউটর কি করতে পারে, ডাইরেক্ট আপনার কাস্টমার কাছে আপনার জিনিসপত্র আমি বুঝতে পারলাম। মনে করেন খিলগাঁও একটা ডিস্ট্রিবিউটর আছে, সেই ইচ্ছা করলে রিটেলারকে না দিয়ে ডাইরেক্ট কিন্তু সে কি করতে পারে, কাস্টমার কাছেও জিনিসপত্র। জি স্যার, অনেক দোকানই তো আছে স্যার ওই যে পাইকারি বিক্রি না করে হচ্ছে যে মানে খুচরা বিক্রি করে কিন্তু অরিজিনালি হ্যাঁ। পাইকারি দোকান। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। পাইকার কাছে স্যার বিক্রি না করে সে সরাসরি খুচরা বিক্রি করে। জি, তো এইগুলা করা যায় আর কি। তো ডেনসিটির জন্য আমরা এই অ্যাডভান্টেজটা পাই আর কি। কিন্তু আমরা এটাকে কি বললাম, আমরা লাস্ট মাইল ডেলিভারি অথবা কি বললাম,
মিল্ক রান, কি বললাম আমরা, লাস্ট মাইল ডেলিভারি বা মিল্ক রান। এই যে আমরা বাইরের লোকজনের আইনা ক্লাস করানোর চেষ্টা করাইতেছি, তো আপনারা যদি দুই একটা শব্দ না বলতে পারেন আমাদের কিন্তু মান ইজ্জত নিয়ে টানাটানি দিবে, বুঝছেন? আচ্ছা, রেসপন্স টাইম কেমন এখানে? রেসপন্সটা খুব লো হওয়ার কথা স্যার, Response time একদম খুব কম। কাছাকাছি আছে। একদম তাই না? একদম রিটেলের কাছে দোকান, তো বাসা থেকে নাইমেই আপনি প্রোডাক্ট পাচ্ছেন। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে ইয়ের ক্ষেত্রে অর্ডার ট্র্যাকিংটা একটু ঝামেলা, মানে অনেক হাত হয়ে আসে, তো তা আপনি জানেন না আসলে প্রোডাক্টটার কি অবস্থা। যেমন আপনারা যারা ইয়ে করেন, পুরান ঢাকা দিয়ে পাইকারি বাজারে কেনাকাটা করেন, ওইখানে প্রোডাক্ট কোয়ালিটি আর আপনার রিটেলের প্রোডাক্ট কোয়ালিটিতে দেখবেন যে পার্থক্য দেখা যায়। স্পেশালি দেখবেন যে মশলা পুরান ঢাকায় যেমন ফ্রেশ পাবেন, এটা কিনে কিনছেন কিন্তু দেখবেন যে একটা মানে টাইমের কারণে অনেক কিছু আপনার টানায় গেছে, এরকম ফ্রেশনেসটা কমে যায়। আরেকটা হইতেছে এখানে হ্যান্ডলিং কস্টটা বাড়া, রেসপন্স টাইমও আমাদের খুব ভালো। বা যারা নতুন প্রোডাক্ট মার্কেটে, যে টাইম টু মার্কেটে কি বাড়তেছে না কমতেছে? টাইম টু মার্কেট স্লাইটলি হাই হবে স্যার। টাইম টু মার্কেটটা খুবই কমে যাচ্ছে। কারণ অনেক হাতায় আসতেছে, আপনি নতুন একটা প্রোডাক্ট চাইলেও আপনার মার্কেটে না দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে, এর পরেরটা আসছি আমরা। পরেরটা হচ্ছে ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিকআপ। আমাদের এখানে এখনো এটা চালু হয়েছে? হইছে না স্যার, এরকম কিছু কিছু জায়গায় হয় স্যার অনেক সময়, কিন্তু ম্যানুফ্যাকচারার থেকে সরাসরি কাস্টমার পিকআপ আমাদের দেশের ফিলিং স্টেশন গুলা কি এই ক্যাটাগরিতে পড়তে পারে না? ফিলিং তো আলাদা বিজনেস, হ্যাঁ। স্যার আমি একটু শেয়ার করতাম স্যার বিষয়গুলো। একমাত্র স্যার আমি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, তো এখানে হচ্ছে আসলে আমি আরএফএল এর এক্সাম্পল দেই। পলিসি হচ্ছে আরএফএল এ আছে এস্টাবলিশড, যেটা এটা নাই, বাকি সবগুলাই অ্যাপ্লিকেবল এবং রানিং আছে সবগুলাই, মানে প্রোডাক্ট টু প্রোডাক্ট, ক্যাটাগরি টু ক্যাটাগরি, এগুলো ভ্যারি সবগুলা এগুলো আছে। এই কাস্টমার পিকআপও আছে। যেমন আমাদের যেখানে ফ্যাক্টরির সারাউন্ডিংসে যে ডিস্ট্রিবিউটর বা রিটেলার আছে, তাদের জন্য আমরা এই যে কাস্টমার পিকআপ পলিসিটা আছে। তাই নাকি? অর্ডারটা কোথায় দেয়? ওটা আমাদের তো সকল অর্ডার সফটওয়্যার বেসিসে হয়, তো ওই ডিস্ট্রিবিউটর বা রিটেলারটা সফটওয়্যারে অর্ডার দেয়, ওই আমরা ফ্যাক্টরি সারাউন্ডিং এ এই কাস্টমার পিকআপ ওরা ভ্যান পাঠায় দেয়, ভ্যানে এসে ফ্যাক্টরি থেকে মালটা নিয়ে যায়, তাহলে দ্রুত সাপোর্টটা পাই। তো সবই আছে, পাঁচটা আছে, শুধুমাত্র ইন ট্রানজিট মাস্টার নাই, যেহেতু এটা আমাদের জন্য আসলে অ্যাপ্লিকেবল না, আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার কোম্পানি, ওটা আমাদের জন্য প্রযোজ্য না আর কি। বাকি পাঁচটা এস্টাবলিশড। তো এখানে কাস্টমার পিকআপ যেটা, এটা কি হচ্ছে যে মানে লাইক মানে বড় কোন আইটেম, মানে ফ্রিজ বা মানে কি ধরনের আইটেম গুলো থাকে? এটা আমাদের সকল আইটেমের ক্ষেত্রেই হয়, মানে আমাদের ফ্যাক্টরি যে প্রত্যেকটা প্রোডাক্টের যে ফ্যাক্টরি যেখানে আছে, এই ফ্যাক্টরির আশেপাশে যে কাস্টমার বা রিটেলার বা ডিস্ট্রিবিউটর যারাই আছে, তারা হচ্ছে দ্রুত অর্ডারটা দিয়ে প্রোডাক্টটা তাড়াতাড়ি ডেলিভারি নেওয়ার জন্য, অর্ডারটা দিয়ে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য তারা একটা ভ্যান পাঠায় বা পিকআপ পাঠায়, আমরা প্রোডাক্টটা তাদেরকে দিয়ে দিই। যেমন আপনার ওই রিটেলার বা ডিস্ট্রিবিউটরে তো ইনভেন্টরি কম মেইনটেইন করা লাগে আর কি। তারা অর্ডার পাইলে সঙ্গে সঙ্গে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পিক
তার সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আচ্ছা, এটা কি? সুন্দরবন কুরিয়ার সার্ভিস পিকআপ, ওর বিজনেস হচ্ছে যে কুরিয়ার বিজনেসটা। তো ওর কিন্তু পিকআপ পয়েন্ট থাকে, যেখান থেকে আমার একটা রাজশাহী থেকে কোনো পার্সেল আসলো, আমি ওর পিকআপ পয়েন্ট থেকে যে আবার নিয়ে আসতেছি। এটা হইতে পারে অনেকটা। আচ্ছা, যেমন উদাহরণ দেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেমন পয়েন্টে যে নিতেছি, আবার দারাজ ওইটা করতেছে, দারাজের পিকআপ পয়েন্টে আপনি ডেলিভারি নিলে কোনো ডেলিভারি চার্জ লাগে না, ঠিক আছে? কিন্তু সুন্দরবনের কুরিয়ার কোম্পানি, তো এটা আমরা এইভাবে না ধরে ওই যারা ই কমার্স কোম্পানি তাদের ওটা দিতেছে কি। দারাজ যেটা দিলাম যে আপনি ডেলিভারি নেওয়ার সময় অনলাইনে দেখবেন যে অপশন দেয়, তুমি কি বাসায় চাও নাকি ডেলিভারিটা আমাদের কোনো কাছে ভিতরে ডেলিভারি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নিবা। যেমন শান্তিনগরে আছে পেপার ফ্লাইয়ের আপনার ওই যে শান্তিনগর পোস্ট অফিসটার সাথে, তারপরে হচ্ছে বাসাবো আছে, মুগদা আছে, মালিবাগ আছে। স্যার আমার ধারণা এটা আরো মানে বাংলাদেশে জনপ্রিয় হবে, উন্নত বিষয় কিন্তু এটা আছে। মোটামুটি ই কমার্স সাইট গুলা ওরা পিকআপ পয়েন্ট ক্রিয়েট করে রাখে, হয়তো কোনো একটা রিটেলারের সাথে ট্যাগ করে যে তুমি আমার এটা পিকআপ পয়েন্ট হিসেবে কাজ করবা, ওরে হয়তো একটা কোনো কমিশন দেয়। তো কাস্টমার চাইলে ওখান থেকে পিকআপ পয়েন্ট সিলেক্ট করলো, ওর হয়তো ডেলিভারি কস্ট করলো ওখান থেকে। স্যার আরেকটা কাজ করে সেটা ওখানে দেখা যায় এটা কোন শপ থেকে এই প্রোডাক্টটা নিচ্ছে। তখন দারাজকে যদি বলা হয় সরাসরি আমার কাছে যদি হয়, যেমন ধরেন যে স্যার বসুন্ধরা সিটি থেকে একটা নিয়ে পিকআপ পয়েন্টে দিবে, বাট দারাজের সাথে যদি কন্ট্যাক্ট করা হয় আমি বসুন্ধরা ওই দোকান থেকে নিতে চাচ্ছি, ওরা সরাসরি ওই দোকানের সাথে ট্যাগ করে দেয়, আপনার কাছাকাছি হলো ওখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে চলে আসতে পারে। আচ্ছা, এই কাজটাও দারাজ করে না? এটা আমি জানি। জি স্যার এটা করে, আমি এটা অনেক করেছি স্যার। এই জিনিসটা আপনার রিটেইলার সেন্টার থেকে নিয়ে নেয়? হ্যাঁ, সরাসরি রিটেলার থেকে স্যার নিয়ে নেওয়া যায়। ওরা জাস্ট ওখানে কি করে যায়, আপনার ট্যাগিং নাম্বারটা ওনাদের কাছে দিয়ে দেয়, এখন ওটা শো করলে ওটা দিয়ে দেয়। আচ্ছা, খুব সুন্দর। ওয়ালমার্ট করে থাকে, তাই না? ওয়ালমার্টে আপনি অনলাইনে অর্ডার করলে কাছাকাছি যে রিটেলার শপ আছে ওইখান থেকে আপনি পিক আপ করতে পারেন। অ্যামাজন করে থাকে, অ্যামাজন এখন স্যার ইউকে তে টেস্কো করে, যেটা ওয়ালমার্টের উদাহরণ যেহেতু দিলেন। স্যার এটা কিন্তু স্যার প্রাণ আরএফএল যিনি উনি বললো, এটা এখনো যেটা হচ্ছে যে ওরা সবচেয়ে বেস্ট উদাহরণ স্যার আরএফএল এর ক্ষেত্রে এটা আমি এটা প্রযোজ্য, কারণ আরএফএল এর সে আপনি আপনার পাশে এখন তো সবাই অনেক ওখানে অনেক রিটেল সেন্টার আছে, যে আপনার কাছে যদি কোনো রিটেল সেন্টারে যদি ওই প্রোডাক্টটা না থাকে, ওরা বলেছে স্যার আপনাকে এতটা একটু সময় দেন, ওরা কাছাকাছি যে সারাউন্ডিংস আছে ওখান থেকে ওই প্রোডাক্টটা এনে আপনাকে সরাসরি ডেলিভারি দিয়ে দেবে। আপনি যদি ইনস্ট্যান্ট ওখানে ওয়াটার চান, ওয়াটারটা করে দিন। ওদের এখন অ্যাপস ভিত্তিক আরএফএল এর যেটা। তারপরে হচ্ছে আপনার আমাদের এখানে করতে পারে, যেমন লাস্ট ফার্মা করতে পারে, তামান্না করতে পারে, যে তাদের যেখানে আপনি অনলাইনে করেন যে কোনো লাস্ট ফার্মার যে কোনো শপ থেকে আপনি পিক আপ করে নিলেন, এটা করতে পারে। ধানমন্ডি হলে আমার স্টুডেন্টদের একটা তামান্না খুলছে হচ্ছে আজিমপুরে, আপনারা ওইখান থেকে অনলাইনে নিতে পারেন অর্ডার, সারা ঢাকা শহরের ডিস্ট্রিবিউশন। আর হেলথ সেক্টরও স্যার এখন কিন্তু স্যার শুরু হয়ে গেছে, যেমন অনলাইন ডেলিভারি, তারপর অনলাইনে আপনি অর্ডার দিলে সরাসরি আপনার বাসায় এসে আপনাকে দিয়ে যাবে, তারপর আপনার টেস্টের ক্ষেত্রে যেগুলো আপনার হোম ডেলিভারি, হোম সবকিছুই আপনার ওখান থেকে করে থাকে, ন্যূনতম একটা সার্ভিস চার্জ থাকে। আচ্ছা, হ্যাঁ এরকম শুরু হয়েছে তাহলে। জি স্যার, যেমন আমরা সরাসরি একটা অ্যাপস করেছি ওই ল্যাবিট ক্যান্সারের, ওরা একটা ল্যাবিট লাইফস্টাইল নামে একটা আছে, ওখানে একটা অ্যাপসে আপনার ওখানে ঢুকলে আপনার যে কোনো জিনিস ওই মুহূর্তে আপনি সলিউশন কিন্তু আমাদের স্টোরে আসেন, তাইলে সুবিধা হবে কি আপনি আরো কিছু একটা সুবিধা থাকে। তারপর হচ্ছে রিটার্নেবিলিটি দেখেন, সবচেয়ে খারাপ কাজ সাথে আমরা ওই কথাটা বলছিলাম যে সবচেয়ে ভালো হচ্ছে রিটেলার উইথ ড্রপ মিল্ক রান বা ডাইরেক্ট পিক আপ,
বাট আপনি যদি ডাইরেক্ট শিপিং এ যান তাহলে আমাদের রিটার্নেবিলিটি কম। তো এইভাবে আপনি কি করতে পারেন, বিভিন্ন ক্রস এন্ড কন গুলা দেখে আপনি আপনার নেটওয়ার্কটা কি করতে পারি, আমরা চুজ করতে পারি। আচ্ছা, ইমপ্যাক্ট অফ অনলাইন সেলস। এখন বিভিন্ন আমাদের ডাইমেনশন গুলা দেখার চেষ্টা করব যে অনলাইন সেল কাস্টমার সার্ভিসের উপর কি অবস্থা, রেসপন্স টাইমস টু কাস্টমার এটা কি অবস্থা, বাড়ছে না কমছে? স্যার এটা তো ডিপেন্ড করে, যদি স্যার ওই যে অ্যাপ ভিত্তিক হয় তাহলে তো স্যার মানে অ্যাপের বা অনলাইন প্রোডাক্ট আইটি প্রোডাক্ট হয় তাহলে তো সাথে সাথেই হয়, কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট তো বরং আরো লেট হয় রিটেলের চেয়ে, তাই না? তাহলে কাস্টমার ধরেই নেই, দেরি হবে, তাই না? বাট আমি আমার একটা ভালো এক্সপেরিয়েন্স হয়েছে এই মাসের শুরুতে, দারাজ, তারপরে আপনার চাল ডাল আর স্বপ্নে 3 জায়গায় 3টা অর্ডার দিচ্ছে আর কি। তো কোনটা সবচেয়ে ফার্স্ট পাইছি বলেন তো? চাল ডাল স্যার। চাল ডাল না, স্বপ্নে। একটু আশ্চর্য হয়েছে আর কি। দাম জি স্যার, এটার আমার- কারণ হচ্ছে স্বপ্নের স্টোর আছে বিভিন্ন এরিয়াতে, সো ওখান থেকে তারা ডেলিভারি করে দিতে পারতেছে। ডেলিভারি দিয়ে দিচ্ছে, বুঝা গেছে? স্বপ্ন এক্সপ্রেস ইউজ করে ওরা আর কি। আমার আশেপাশে আবার চেষ্টা মজার করছি। ঘটনা হচ্ছে আমার বাসার পাশে হচ্ছে চাল ডালের গোডাউন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন। আপনি জাস্ট পিক আপ করবেন ভাই। pick up ও ওরা করা যদি লাগে আপনারা না, ডেলিভারি আমার করে হচ্ছে- তারপরও লেট করবে, আই এম শিওর। স্যার আমি এই পর্যন্ত স্বপ্নের চাইতে স্যার চাল ডালে আমি সবচেয়ে ভালো রেসপন্স পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আমার বাসার পাশে হচ্ছে স্বপ্ন, আচ্ছা, আর হচ্ছে চাল ডাল হচ্ছে ওখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। দূরে। আমি উইদিন আপনার টাইমটা লিখে দেয়, উইদিন এই জিনিস সময়ের মধ্যে আপনি জিনিসটা দেওয়ার ব্যবস্থা করবেন, এবং ওই সাথে টাইমের সাথে মধ্যে ফোন আসে। দিয়ে দেয় যে স্যার আমরা আসতেছি, স্যার একটু অপেক্ষা করেন, বাস আমাকে ডেলিভারি স্যার করে দিয়ে। ভাই আপনি অলস, আপনার বাসার পাশে স্বপ্ন থাকতে শুধু শুধু চাল ডাল অর্ডার দেন কেন? মানে যাবেন নিয়ে আসবেন। না, ওটা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আর কি দিতে হয়। স্পেশাল প্রোডাক্ট থাকে। জি স্যার, অনেক সময় ডিসকাউন্ট থাকে, বাই থাকে, হ্যাঁ, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে স্যার। তো আমার মানে আমি রেগুলার কাস্টমার হইতেছে চাল ডাল আর দারাজের, তো একটা প্রোডাক্ট খুঁজতে খুঁজতে দেখলাম যে ওইখানে আছে, তো এই জন্য দিলাম। দেখলাম যে চাল ডালের চেয়েও অর্ডার দেওয়ার 2 ঘন্টার মধ্যে এরা চলে আসে, ফোন দিয়ে চলে আসে। আসলে এটা নির্ভর করে স্যার অবাক প্রোডাক্ট হলাম। অ্যাভেলেবিলিটির উপরে। হ্যাঁ। হ্যাঁ, এটা কতটুকুর আচ্ছা। মধ্যে প্রোডাক্টটা যদি অ্যাভেলেবল না থাকে ওরা পাশের ইয়ে থেকে এনে দেওয়ার তো একটা টাইম লাগে। তবে আমাদের দেশের অনলাইনে যতটুকু শুরু করেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ভালো। করোনার সময়ে এই জিনিসটা ভালো রেসপন্স, ভালো রেসপন্স। জি স্যার। আরো ভালো হইতেছে ফুড ডেলিভারি আর কি, ফুড ডেলিভারি তো স্যার হাইয়েস্ট হাইয়েস্ট পান্ডা Food Panda। মানে হাইয়েস্ট রেসপন্স, জি স্যার, হাইয়েস্ট রেসপন্স। তাই না? মানে আপনি একটা অর্ডার দিয়ে প্লেটে সাজাতে সাজাতে আপনার দেখা যায়। হ্যাঁ, আরেকটা সবচেয়ে অ্যাপে এখন ওরা একটা সবচেয়ে ভালো একটা ই করেছে ফুড পান্ডা, যেটা ওরা ওখানে দিয়ে দিচ্ছে যে আপনি শিপার ওখানে নিয়েছে, নেওয়ার পরে ওখানে ওরা একটা ট্যাগিং করে দেয় কতক্ষণের মধ্যে কোন এরিয়াটা, ওটাও ট্যাগ করা আছে ওদের সাথে। জি জি। ভাই বিজি আওয়ারে করতে কষ্ট হয়। আমি বিজি আওয়ারে যখন লাইক লাঞ্চ টাইমের সময়ই যদি আপনি অর্ডার করেন, দেখা যাচ্ছে ওইটাতে সময় বেশি লাগবে, এবং ওই অ্যাপের 10 মধ্যেও মিনিটস, হাইয়েস্ট 30 10 মিনিট মিনিট দেখাচ্ছে, না 30 না মিনিট 20 time মিনিট ধরে বেশিও দেখাচ্ছে, লাগে। 30 মিনিট দেখা, এরকম 40 হয়। minutes 45 minutes তো লাগে। আই হ্যাভ স্ক্রিনশটস। না, ওটা আছে, আর কিছু কিছু ক্ষেত্রে তো ওটা ই করতেই হবে। বাংলাদেশের রাস্তাঘাট, তারপরে ওখানে যদি এক জায়গায় যদি সবাই দিয়ে দেয় তাহলে তো একটু আমি বললাম সময় জাস্ট লাগবে। বিজি আওয়ার, বিজি আওয়ার। হ্যাঁ, busy লাঞ্চ hour। টাইমে একটু আগে দিয়ে অর্ডার করে ডেলিভারি ম্যানের একটা then ই আপনি থাকে, তাড়াতাড়ি পাবেন। লিমিটেশন থাকে। ওখানে ওই যে রেসপন্স টাইমটাকে আপনাকে কাউন্ট করতে হবে। আমি সন্ধ্যার নাস্তাটা ভালো পাইছি আর কি, আমার লাঞ্চ বা অন্য আইটেম দিই নেই। সন্ধ্যায় ধরেন বিকালে 4টার দিকে বা 5টার দিকে অর্ডারটা দিলে হাফ এন আওয়ারের ভিতরে চলে আসে কি, আমার মনে হয় ফ্রি থাকে সব। হ্যাঁ, মোটামুটি free থাকে। আচ্ছা, অনলাইন অর্ডারের ক্ষেত্রে স্যার একটা সমস্যা আছে, যে বিশেষ করে লাঞ্চ খায়া যে অভিজ্ঞতা হয়েছে আর কি, সেটা হচ্ছে যে মানে টেস্টের ইস্যুটা কম্প্রোমাইজ করতে হয় মাঝে মাঝেই। আচ্ছা আচ্ছা, ঠান্ডা হয়ে যায় না? না, এই কি বলে মশলার অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকে আর কি। ও আচ্ছা, বিজি আওয়ারে স্যার অনেক ধরনের মেসআপস হয়, এটা বলে লাভ নেই। হয়তো দেখা যাচ্ছে কোনো সস দেওয়ার কথা ছিল, দিয়ে দিচ্ছে আরেকটা, ঠিক আছে। না, যেমন কারো এরকম আছে, যেমন আমি কাচ্চি অর্ডার করছে, দিয়ে দিচ্ছে বিরিয়ানি। না, এখন হয়েছে কি, ওটা ওভারঅল কনসিডার করে একটা জিনিস করতে হবে যে বাংলাদেশ এখন অন্যান্য দেশের তুলনায় আপনার অনলাইনে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। এটা আমাদের জন্য একটা ব্লেসিং। হ্যাঁ, করোনার সময় অ্যাটলিস্ট একটা ব্লেসিং ঢাকাবাসীর জন্য নাকি? ইয়েস, জি স্যার। আবার এট দ্য সেম টাইম যারা হচ্ছে রাইডার আছে তাদের জন্য কিন্তু একটা ভালো ইনকামের
হ্যাঁ ভালো একটা ইনকামের একটা জব মার্কেট তৈরি হয়ে গেছে। ইভেন স্যার যারা আমি আমরা এগ্রি করলাম পার্ট কিন্তু টাইম জব ডিসএগ্রিও যে করলাম। কালচারটা তৈরি হচ্ছে এটা মানে যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমরা আস্তে আস্তে সিমিলারিটির দিকে যাচ্ছি, এটাও একটা ভালো দিক। আমি মাঝে মাঝে রাইডার আসলে জিজ্ঞেস করি যে পানি খাবেন কিনা, কারণ ওদের দেখি যে একদিন একটা রাইডার দেখলাম নিচে আমাদের দারোয়ানদের ওইখানে ওই যে পানি টানির ব্যবস্থা আছে, দেখলাম যে ওইখানে বসে বসে পানি খেতেছে আর কি। তো আপনাদেরও আসলে একটু আপ্যায়ন করেন আর কি, কারণ হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে humility-টা অনেক একটু বিপদে দেখাতে পড়েই হয়। করতেছে। আচ্ছা, তাহলে অনলাইনে প্রোডাক্ট ভ্যারাইটি এবং অ্যাভেলেবিলিটি বাড়ছে না কমছে? অবভিয়াসলি অনেক বেশি স্যার এখন থাকবে, কারণ ভ্যারাইটি অফ সিলেকশন अवेलेबल থাকে। আচ্ছা, কাস্টমার এক্সপেরিয়েন্স কি অবস্থা? এটা তো মিক্সড থাকবে। মিক্সড। আচ্ছা, আমার সোফার মানে আমি আউট অফ 10 9 বলবো আর কি। খারাপ প্রোডাক্টের অনুযায়ী খারাপ ভালো, কিন্তু ডেলিভারি সার্ভিস বা অন্যান্য কিছু আমার খারাপ লাগে নাই। ফাস্টার টাইম টু মার্কেট এটা একটু কম নাকি বেশি? হ্যাঁ, ফাস্টার টাইম টু মার্কেট বেশি। মার্কেটে তো স্যার তাড়াতাড়ি আসবে, সাথে সাথেই তো অনলাইনে লঞ্চ করতেছে যে কোনো নতুন প্রোডাক্ট, সুন্দর। রিচটা বেশি। অর্ডার ভিজিবিলিটি, অর্ডার দেওয়ার পর কিভাবে প্রোডাক্টটা মুভ করতেছে এটা আমরা দেখতে পারি। রিটার্নেবিলিটি এটা একটু সমস্যা এখনো হ্যাঁ অনলাইনে। স্যার, অনেক সমস্যা স্যার, বিশেষ করে দারাজের ক্ষেত্রে। মানে আমি চেয়েছি এক জিনিস, দিয়েছে অন্য জিনিস। এখন যখন আমি রিটার্ন, এটা আগে বলে এটা আপনারা এটা ওপেন করা যাবে না, আমি বলেছি না আমি ওপেন করব, দেন তারপরে আমি তো তা না হলে বুঝবো কিভাবে ওপেন করলে টাকা দিতে হবে। তো যখন ওদের সাথে এটা নিয়ে অনেক বার্গেনিং করতে হয়, এই জিনিসটা আরো ক্লারিফাই করা উচিত ওনাদের। আচ্ছা, দারাজের ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে বাচ্চার জন্য একটা পিস্তল কিনেছিলাম, তো সেটার একটা সাইডে ভাঙাও পাইছি। ভাই গুলি করবে কিভাবে ভাই? পিস্তলই ভাঙা। খেলনা পিস্তল কি? এটাও দারাজের এটা একটু বেশ মানে একটা মোটামুটি ভালো একটা চেঞ্জ আসছে। আচ্ছা, যে শপ করতে হলে স্যার ক্লেভার হইতে হয়, কারণ ওইখানে অনেক ধরনের সাপ্লায়ার থাকে, অরিজিনাল থাকে, ডুপ্লিকেটও থাকে। সো অনেকেই ডুপ্লিকেট প্রোডাক্ট কম প্রাইস মনে করে অর্ডার করবে, আসবে খারাপ জিনিস। না, ওখানে কিন্তু দারাজে অ্যাকচুয়ালি ভালো সার্ভিস এখনো আসে। অ্যামাজনে ছিল, ইবেতেও আছে। আবার বুদ্ধিমানের কাজ হচ্ছে যে দারাজ মল থেকে যতটুকু কেনা যায়। ডেলিভারি আমাদের দেশে এখনো চ্যালেঞ্জিং, কারণ আমি ইউকেতে ছিলাম যখন দেখলাম যে অ্যামাজনে অর্ডার করছি, তা আমার সকালবেলা দরজা খুলে দেখতেছি প্যাকেট ফালানো। ওইখানে কথা হচ্ছে যে ওরা টাইম ডেলিভারি করে দিতে পারছে, স্যার বাংলাদেশে হচ্ছে যে ফালাই তো যেতে পারবে না। সো ডেলিভারি ম্যানের জন্য কষ্ট এবং কস্টলি, কিন্তু ওই ডেলিভারি ম্যানের ফোন করতে হচ্ছে বারবার যে ভাই আপনি আসেন কিনা, এই জন্য স্যার প্রবলেম আছে। আর ওইখানে তো প্রোডাক্টের আবার কোয়ালিটি অ্যাসুরেন্স থাকে, এইখানে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে আমি অ্যাসিওর হব অনলাইনে। ওখানে অনলাইনে অনেক চ্যালেঞ্জ। একই প্রোডাক্ট দেখবেন যে 4-5টা আপনার ওখানে, এবং ওদের একটা ফিডব্যাক আছে, অনেক কাস্টমারের ফিডব্যাক আছে, সেই ফিডব্যাক দেখেও যদি আপনি অন এন এভারেজ বললাম যে এখন কিন্তু কাস্টমাররা হয়তো এটা সুযোগটা নিতে পারবে, কিন্তু সব কাস্টমার কিন্তু এই সুযোগটা নিতে পারবে না, যে রিভিউ দেখবে, ফ্ল্যাগশিপ স্টোর কিনা দেখবে। হ্যাঁ, শিক্ষিত হইতে হবে তো, পড়াশোনায় না, মানে অনলাইন শপিং এর জন্য। আবার স্যার অনেকে ভালো পড়ালেখা জানে, সবকিছু জানে, বাট ইসে আর কি আইটিতে দুর্বল। হ্যাঁ, মানে পড়াশোনা শিক্ষিত বলতেছি না, মানে প্রত্যেকটা কাজের জন্য তো একটা লিটারেসি। না না, হ্যাঁ সবাই মাশাআল্লাহ ভালো এডুকেটেড, কিন্তু দেখা যায় এটাতে একটা আলাদা এক্সপেরিয়েন্সের দরকার হয় আর কি, ওভার দ্য টাইম গ্রো করে। বাট চালদারের এক্সপেরিয়েন্স আমি একটু ভালো পাইছিলাম। আমাকে আপনার 1 কেজির জায়গায় আপনার মিল্ক পাউডার দিছিল 1/2 কেজি। তো আমি কমপ্লেন করার সাথে সাথে আমাকে ধরেন একবার এসে টাকাটা দিয়ে গেছে, আর ওই আসছে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য। মানে ভালো একটা রেসপন্স পাইছে ওদের থেকে। আমার কাছে স্টিল ইটস নট গুড, কারণ আপনি আপনার প্রোডাক্টটা পান নাই সময় মতো, হয়তো আপনার কারো হয়তো ওই সময় দরকার ছিল 1 কেজি। 1 কেজির জায়গায় 1 কেজি হতো আমার এক সপ্তাহে আমি 1/2 কেজি। হ্যাঁ দেখেন, ডিপেন্ডস অন, আপনার হয়তো দরকার ছিল না 1 কেজি, এইজন্য আপনি খুশি। বাট অ্যাট লিস্ট আমার তো দারাজের মতো ওরকম
হ্যাসেল পোহাইতে হয় নাই, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ডাইরেক্ট সেলস টু কাস্টমার কেমন হবে? সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যেটা আমরা করতেছি, এটা তো মোটামুটি অনলাইন সেলের মতোই। হ্যাঁ, আমরা ফ্লেক্সিবল প্রাইসিং রাখতে পারতেছি, প্রোডাক্ট পোর্টফোলিও, নানান ধরনের প্রমোশন গুলো আমরা ইউজ করতে পারি। এবং ফান্ড ট্রান্সফার গুলা কেমন? ফেসবুক চাইছিল ওদের একটা মানে ইলেকট্রিক কয়েন নামার জন্য বা ই কয়েন নামানোর জন্য, কয়েন যেটা নামাইতে পারে নাই। ওটা নামাইতে পারলে হয়তো ফেসবুকে আপনার ইয়ে করতো আর কি, যে নিজস্ব কয়েনের মাধ্যমে আপনি হয়তো আপনার কেনাবেচা করতে হয়। ওরা বলতেছে যে লো রাখতে হয়, যেমন ফেসবুকে যারা অনলাইন সেলস, আমি ই কমার্স কোম্পানি বলতেছি না, যারা ফেসবুকে করে থাকেন, তো তাদের ক্ষেত্রে হচ্ছে ইনভেন্টরি কিছু কম রাখলে হয়। যেমন আপনার বাসায় তো কিছু অর্ডার পাওয়ার পরেও আপনি ইচ্ছা করলে কিনে অর্ডারটা দিতে পারতেছেন। অনেক ক্ষেত্রে প্রি বুকিং বা প্রি অর্ডারটাই ওরা দেখা যায় দিয়ে রাখে, পছন্দ করে। হ্যাঁ, এটাও হয়। তারপর হচ্ছে ফ্যাসিলিটিস, এটা দেখা যায় যে একটা বাসা থেকে করতেছে, বা এমন হতে পারে যে কন্ট্যাক্ট থাকে, ভাই তোমার ঢাকা হইলে তুমি সাপ্লাই দিয়ে দিও, আর আমার এখানে হইলে আমি সাপ্লাই দিয়ে দিব, তাই না? এরকম করা যায় অনেক সময়। পার্সোনালি বিজনেস করে তো ওরা রিটেলারকে পাঠিয়ে দিতে বলে, মেকশিফট ফ্যাসিলিটিস গুলো ইউজ করতে পারে ওরা অনেক ক্ষেত্রে। আচ্ছা, ডিজিটাল ফ্রম লোয়ার কস্ট। আচ্ছা, ডিজিটাল গুডস এর ক্ষেত্রে তো কোনো ভার্চুয়ালি কোনো কস্টই নাই, ইনফরমেশন হচ্ছে হাই কস্ট লাগে আর কি, তাই না, ইনফরমেশনের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, আপনারা এইখানে দেখবেন যে যেমন একটা ডেলের উদাহরণ দেয়া আছে, ইউজিং অনলাইন সেলস টু সেল কাস্টমার হার্ডওয়্যার, স্পেশালি হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে এবং ডেস্কটপের ক্ষেত্রে। এরা আপনার অনলাইন সেলটা ইউজ করার পরে এইটার উপরে আপনার দেখেন যে ইম্প্যাক্ট ফর কাস্টমার সার্ভিস, ইম্প্যাক্ট অফ স্ট্যান্ডার্ড ল্যাপটপস, এটা দিয়ে আপনার একটা ইয়ে করার চেষ্টা করছে, আপনার ম্যাপিং করার চেষ্টা করছে বা পয়েন্ট শীট তৈরি করার চেষ্টা করছে। করার পরে আপনার ডিসিশন নিচ্ছে যে আসলে কোন দিকে যাওয়া ভালো আর কি। তো আপনারা কি করবেন, এরকম শীট আপনাদের মধ্যে একটা দিয়ে রাখছে ওরা, যেমন এখানে আছে যে ইম্প্যাক্ট অফ অনলাইন সেলস এন্ড পারফরম্যান্স, ফিজিক্যাল বুকস আর ই বুকস, দুইটার ক্ষেত্রে কেমন অবস্থা সেইটার একটা কম্পারিজন দেওয়ার চেষ্টা করছে। স্কোর কার্ড নামে একটা দিয়েছে স্যার, অনলাইন সেলস স্কোর কার্ড, রাইট, ইম্প্যাক্ট অফ অনলাইন সেলস অন পারফরম্যান্স। হ্যাঁ, আপনার তো এগুলো হচ্ছে আপনার কোম্পানির জন্য আপনি সাজাবেন আর কি, যে আমার কোম্পানির জন্য কেমন হইতে পারে। যেমন এটা হচ্ছে একটা স্ট্রিমিং সার্ভিসের জন্য করা হয়েছে, ডিভিডি রেন্টাল একসময় ছিল, আর এখন হচ্ছে আপনার স্ট্রিমিং কন্টেন্ট যাচ্ছে। তো এই ক্ষেত্রে কোনটার জন্য কোনটা সুবিধা অসুবিধা এটা দেখাচ্ছে। এখন তো ওয়ার্ল্ডে বা সারা বিশ্বে এখন স্ট্রিমিং সার্ভিসটা খুব বেশি জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, নায়করা বেশি বিজি এখন, কিন্তু নেটফ্লিক্স, হ্যাঁ, আপনার বা সিনেমা হল গুলো হচ্ছে বেশি বিজি হচ্ছে আপনার স্ট্রিমিং এ, এবং ভালো কিছু আউটপুটও আছে, তাই না? সবই তো এখন স্যার ডিজিটাল কন্টেন্ট, কারণ আমরা একসময় সিডি, মানে ডিভিডি এগুলো কিনতাম, এখন আর কিনি না, নেট থেকে ডাউনলোড করে নিলেই হয়, বা আমরা স্ট্রিমিংটা দেখতে পাচ্ছি। যেমন এইচএমভি অনেক বড় কোম্পানি ছিল, ভ্যানিশ হয়ে গেছে, কারণ ওরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেনি, ওদের স্টোর ছিল, সিডি ক্যাসেট বের করতে এগুলি বন্ধ, মানুষ কিনতেছে না। তো এরকম সুবিধা অসুবিধা আমরা পাচ্ছি আর কি। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু অ্যাডাপ্ট করায় নিব আর কি। স্ট্রিমিং সার্ভিসে একটা বড় সমস্যা হচ্ছে, ধরেন আমার বাসার ছেলেমেয়েরা বা আমি ইনক্লুডিং মার্বেল পছন্দ করি, তো ডিজনি প্লাস বাংলাদেশে নাই, আপনাকে নট অনেক কাহিনী করতে হবে। নেটফ্লিক্সটা খুব অ্যাভেলেবল, নেটফ্লিক্সও দিন ইয়ে করে ফেলছি, আমি ইউএসএ তে থাকতেও নেটফ্লিক্স ইউজ করতাম, তখন এরা তখন স্ট্রিমিং মানে ওইভাবে শুরু করেনি, ডিভিডি রেন্টাল করতো আর কিছু স্ট্রিমিং সার্ভিস ছিল। বাংলাদেশি কোনো কন্টেন্ট আমি এখনো করি না, কারণ দেখা হয় না। নেটফ্লিক্সও এমন একটা অবস্থা যে বেশি কোনো কন্টেন্ট নাই যে আমি দেখবো। মার্ভেলে মাঝে মাঝে আপনার কন্টেন্ট গুলো আপডেট করে, কিন্তু বাংলাদেশে এখনো ওরা মার্কেটটা খুলে নাই। ডিজনি প্লাস নাই, ডিজনি প্লাস কন্টেন্ট আসলে অনেক ভালো মনে হচ্ছে, কিন্তু ওইখানে একটা বড় সমস্যা হচ্ছে, ডিজনি প্লাসে আমি ভিপিএন ইউজ করে দু একদিন দেখছিলাম, ওইখানে মার্ভেলের কন্টেন্ট যদিও আসে, ওটা তো বছরে 1-2টা, ডিজনির কন্টেন্ট আর মার্ভেলের কন্টেন্ট ছাড়া ওইখানে কিন্তু আর কোনো মানে সব পুরনো কন্টেন্ট, কার্টুন দেখেন,
বাচ্চাদের সিনেমা টিনেমা দেখেন। সবাই স্যার কিছু ভ্যালু অ্যাডেড কন্টেন্ট ক্রিয়েট করে রাখছে, হ্যাঁ। ওইটার থেকে ডিফারেন্ট সোর নিজস্ব একটা মার্কেট হয়তো আছে। এখন বাংলাদেশেও দেখেন এত সেগ্রিগেটেড হয়েছে, একটা ছোট দেশ, হইচই এটা সেইটা। আমার মনে হয় সবাই মিলে যদি একটা সার্ভিস করতে পারতো, ওইখান থেকে শেয়ার করে নিত, সবার জন্য সুবিধা ছিল। যেটা করতে পারছিল হচ্ছে আপনার অ্যাপল মিউজিকের মাধ্যমে। যেমন আগে HMV, সনি, তারপরে যাদের মিউজিক গুলা আপনার মানে ধরেন মাইকেল জ্যাকসনের একটা ট্র্যাক, সেটা আপনার অনেক দামে ট্র্যাক সেল হইতেছে, হোয়াইরাস আপনার অন্য একজন নতুন আর্টিস্টের ট্র্যাকের কোনো দাম নাই, সবগুলা সে একটা মার্জিনাল প্রাইসে নিয়ে আসছিল। আসার পরে আপনি একটা সিঙ্গেল গান ও ট্র্যাক ডাউনলোড করতে পারেন অথবা করতে পারেন। একটা এই যে একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসা, এইটা বাংলাদেশে মানে হচ্ছে না। এই যে নাটক বাংলাদেশে কিন্তু স্যার, বাংলাদেশে কিন্তু হইচই না, বাংলাদেশে আই গেস হচ্ছে টফি যেটা বাংলা লিঙ্ক করছে, তারপর হচ্ছে বিঞ্জ হচ্ছে রবি করছে, কিন্তু এদের মানে এটা স্টেবল না, কানেক্টিভিটি কখনো চলে যায়, আমি একটা কন্টেন্ট দেখতেছি ওটার মাঝখানে এরর চলে আসলো, এরপর আর ওইটা অনেকক্ষণ ধরে ওপেন হচ্ছে না। বাফারিংটা হচ্ছে সবচেয়ে বেশি। বাফারিং এটা ওর অ্যাপের কারণেও হয়, আবার আমাদের নেটের কারণেও হয়, না এদের দুইটা কারণে। আমি দেখছি আমার নেট ঠিক আছে কিন্তু ওদের অ্যাপের সমস্যা, আমি টিভিতে দেখতে পারতেছি না। এইখানে একটা জিনিস দেখছি, চায়নায় খুব ভালো। চায়না থেকে যদি আপনি বাইরের ওয়েবসাইট মানে ইয়ে করতে চান, যেমন চায়না আমার ইয়াতে 50 MB পেয়েছিল আমার হলের কানেকশন। তো আপনার চাইনিজ কন্টেন্ট গুলো যদি আমি দেখতাম, সুপার ফাস্ট, মানে ডাউনলোড আরে বাবা, চাইনিজ ওয়েবসাইট স্যার ওদের নিজস্ব সার্ভারের জন্য ফাস্ট, নিজস্ব এবং দেশের ভিতর যে নেটওয়ার্কটা না, এটা সুপার ফাস্ট নেটওয়ার্ক করে নিছে। আবার চায়নার বাইরে ধরেন একটা ওয়েবসাইট অ্যামাজন ঘাটবো বা ওইটা ঘাটবো এটা ঘাটবো, ওইগুলো হচ্ছে আবার সুপার স্লো, মানে ওয়েবসাইট খুলতে কন্টেন্ট ঘুরতে ঘুরতে আমার অবস্থা টাইট। বাংলাদেশ স্যার ইন্টারনেটের ক্ষেত্রে আসলে স্টিল বাংলাদেশ অনেক পিছায় আছে। আমরা যত যাই কিছু বলি না কেন, অনেক এক্সপেন্সিভ এবং স্পিডের ক্ষেত্রে অনেক পিছায়। আপনি যে কোনো দেশের সাথে ইয়ে করে দেখেন, মনে হয় যে রিসেন্টলি মনে একটা ইয়েও আসলো যে ডিজিটাল আমরা মনে হয় 145তম দেশ, একটা সিটি 45টা দেশের মধ্যে। মোবাইল নেটওয়ার্কে 137টা দেশের মধ্যে 135তম। আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা দেখলাম, এত পরিমাণে বাফারিং, মানে অসম্ভব রকমের বাফারিং। আচ্ছা, না না, 4G বেসিক্যালি এটা 4G না। কাজ করছে হচ্ছে গভর্নমেন্ট, যেটা হচ্ছে ইউটিউবের ইয়েটা বেশি রাখে, সবাই ইউটিউবের লিংকটা মানে ইয়ে বেশি থাকে, কিন্তু অন্যান্য স্ট্রিমিং এর ক্ষেত্রে সেটা করলে প্রবলেম আরো কমে যেত। আসলে ব্যুরোক্রেসি অনেক আছে, তো এই সমস্ত কারণে এগুলো হয়। ফ্যাসিলিটিস আছে কিন্তু ব্যুরোক্রেসির কারণে এগুলো আসলে সার পায় না। অনেক সমস্যা, তাই না? এর মধ্যেই স্যার এগিয়ে যেতে হবে আমাদের। শুনেন, আগাবেন কিভাবে? ধরেন এই যে আইসিটি মিনিস্ট্রিতে যদি আমি ধরেন বাংলা থেকে পাশ করা BCS একজন অফিসার বসাই, ডিসিশন গুলো তো ওইরকমই আসবে, তাই না? স্পেশালাইজেশন নাই স্যার। আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমি তো এই পিডিবি তারপরে আরো কিছু জায়গায় আপনার ইঞ্জিনিয়ারদের ট্রেন আপ করি, তো ওইখানে দেখি সমস্যা হচ্ছে এরা সরকারি প্রতিষ্ঠান তো নিজের উদ্যোগ নিয়ে যে কিছু একটা করবে, দুই একজন আছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে চাকরি পাইছে, বেতন পাইতেছে, বাস কাহিনী শেষ। তার দু একজন যারা আছে তারা আসলে একটু আপনার হয় বলবে, কিন্তু আসলে কার্যক্ষেত্রে অতটা কাজ করতে আগায় আসে না। জি, মানে কাইন্ড অফ দরকার নাই ঝামেলার এই ধরনের অ্যাটিটিউড। আচ্ছা, হ্যাঁ, আগে ওই সমস্যাটা কিন্তু আছেই। হ্যাঁ, যে ওরাও যদি একটু আগে যেতে চায়, তাহলে দেখা যায় যে আপনার ওই নানান ধরনের প্রবলেম দেখা দেয় আর কি। জি স্যার, আমি কি একটু অ্যাড করতে পারি আর কি? জি জি স্যার, মেইনলি হচ্ছে স্ট্রিমিং সার্ভিসের জন্য HSP6 একটা মানে সার্ভার ইউজ করে, যেটা মেইনলি বানায় হচ্ছে অ্যামাজন আর কি। তো এটা হচ্ছে IP6 ক্যাটাগরি ট্রেড লাইসেন্সে চলে। তো বাংলাদেশের এখনো আরো 20 বছর হচ্ছে IP4 যে প্যাটার্নের সার্ভার, ওইটাতে আসলে লাইসেন্স করা। আর নতুন যে লাইসেন্স নিবে IP6 এর জন্য, এইটা মানে BTRC এখনো ওইভাবে চিন্তা করে না, কারণ ওদের এক্সিস্টিং যে ট্রেড লাইসেন্স ওটাই এখনো আগায়। আর HP06 এই টাইপ অফ সার্ভার শুধু বানায় হচ্ছে অ্যামাজন AWS, আর এটা সবার জন্য ফ্রি করে দিছে অ্যামাজন। কিন্তু যেহেতু আমাদের ট্রেড লাইসেন্সটা শুধুমাত্র IP4 এর জন্য এত পরিমাণ এক্সটেন্ডেড করা,
IP6 এর জন্য এখনো নেয় নাই, চিন্তা করে নাই, সে কারণে ফুল স্ট্রিমিং কন্টেন্টের পাওয়ারটা দিতে পারে না। আপনার নেট স্লো হলেও স্ট্রিমিং সার্ভিস কিন্তু তাদের আলাদা সার্ভার দিয়ে এই পুশটা অনেক বেশি দিতে পারে। যে এই কারণে আসলে বাংলাদেশ আমরা স্ট্রিমিং সার্ভিস গুলো প্রপারলি পাচ্ছি না, বা লোকাল স্ট্রিমার যারা আছে তারাও আসলে প্রপারলি এই জিনিসটা মানে অর্গানাইজেশনালি বসাইতে পারতেছে না। এইটাই আসলে মেইন কারণ। দ্য মেইন থিং ইজ যে গভর্নমেন্টের পলিসিতে সমস্যা, তাই না? পলিসি সমস্যা না, বেশি খুব কম দামে IP4 পেয়ে গেছে, তো যে কারণে হচ্ছে অনেক দিনের জন্য নিয়ে নিছে বাংলাদেশ সরকার। IP4টা আমরা যখন পাইছি তখন মার্কেটে সবচেয়ে এটা তো গভর্নমেন্টের সমস্যাই। আপনি দেখেন ওই জয় মনে একটা কি যেন ওয়াইফাই এর আগের একটা কি যেন একটা প্রযুক্তি নিয়ে আসছিল আমেরিকা থেকে, যেটা বাতিল প্রযুক্তি, মানে অল্প কিছুদিনের জন্য আমেরিকা আসছে, এরপর এটা বাতিল হয়ে গেছে। যে না WiMAX প্রযুক্তি, এটা WiMAX প্রযুক্তি, তো ওইটা কিন্তু অনেক টাকা দিয়ে আনছিল, কিন্তু ওটা কিন্তু বাতিল প্রযুক্তি, সে জানতো, জেনে শুনেও আনছে। তো এটাকে সিটিসেল ছিল, যেটা ডোকোমো টেকনোলজি ছিল, আপগ্রেড করতে হবে। তো আপনি যদি আমি এটা কিনেও থাকি লম্বা সময়ের জন্য, তার বলে যে আমি টাকা দিয়ে আরেকটা অ্যাডপ্ট করতে পারবো না, এটা কিন্তু ভুল। জি এক্স্যাক্টলি। যাক, আমরা দোয়া করি রাইট ম্যান আর মানে রাইট পজিশনে বসলে অনেক আপনার বেনিফিট পাওয়া যায় আর কি। যে আমি একটা মানে কিছুদিন আগে আর কি একটা ব্রডব্যান্ডের জন্য আর কি ছোটখাটো মানে নেটওয়ার্কিং এর কাজ করছিলাম, মার্কেটিং এর ওয়ার্ক। তো ওইখানে এই প্রবলেমটা আমরা আর কি দেখছি যে স্ট্রিমিং সার্ভিস গুলা মানুষ জেনে নেয় যে ক্লায়েন্টের কাছ থেকে যে আপনারা কোন কোন স্ট্রিমিং সার্ভিস গুলো ইউজ করেন। তো এখন ব্রডব্যান্ডওয়ালারা আলাদাভাবে IP6 সিঙ্গাপুর থেকে কিনে নেয়, BTRC থেকে না কিনে, যাতে কাস্টমারদেরকে আর কি স্ট্রিমিং সার্ভিসটা বেটার ওয়েতে দিতে পারে। ওরকম বেশ কিছু সার্ভারের এরকম ডিটেল নেয়, ডিটেল নিয়ে হইতেছে সিঙ্গাপুরে যে ভেন্ডর আছে তাদেরকে বলে যে বাংলাদেশের জন্য এইটা তুমি একটু ওপেন করে দাও। মানে IP6টা টোটালি আলাদাভাবে চালায়, যাতে প্রপারলি নেটফ্লিক্স, হুলো বা গুগল প্লাস মানে এই যেগুলো আছে ডিজনি প্লাস এগুলো চালাইতে পারে আর কি। জি স্যার। বুঝতে পারলাম যে সমস্যা আছে, সমাধানও আছে, কিন্তু আমাদের ওইগুলো অ্যাপ্লাই নিতে হবে। ঠিক আছে, অপরচুনিটি মার্কেটের জন্য। আচ্ছা, এখানে দেখেন লগ হাবে আপনার যে সেন্টার অফ গ্র্যাভিটি মডেল, নেটওয়ার্ক ডিজাইন প্লাস, তারপর নিয়ারেস্ট ওয়্যারহাউস, হ্যাঁ, লোকেশন প্ল্যানিং, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের এই জিনিসটা আস্তে আস্তে ক্যালকুলেশনগুলো সলভার দিয়ে দেখানো আছে। তো আপনারা যেটা করবেন এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন আর কি। সবার তো এখন কোথায় রেজিস্ট্রেশন হয়ে গেছে না লগ হবে? জি স্যার। জি স্যার। এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা এই প্রত্যেকটা জিনিসেরই আমি বারবার বলতেছি ইউটিউব ভিডিওগুলো টিউটোরিয়াল আছে, এবং একটা কেসের উপর বেসিস করে কিন্তু সেই টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এইগুলো একটু ভাই প্র্যাকটিস করেন। এই যে ইউটিউবটা জাস্ট ক্লিক করলে পরেই আপনার কন্টেন্ট শুরু হয়ে যায়, যে ওই রিলেটেড যে আপনার প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারতেছি? আপনি যদি একটু দেখে রাখেন তাহলে আমাদের যেদিন ক্লাস করবো আপনারাই বলবেন যে স্যার এই মডেলে এটা করেন। যেমন আজকে খুব সুন্দর করে বললেন যে এখানে এটা চলতেছে, ওইখানে এটা চলতেছে, শুনলেই আমার ভালো লাগে যে ইউ আর মানে আমার চেয়ে নলেজ লেভেল মার্কেট সম্বন্ধে। আমরা তো আর মার্কেট নিয়ে এত গবেষণা নাই বাংলাদেশে, বা আমরা জানা হয় না, আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করি আর কি। তো এই প্র্যাকটিক্যালটা আমার সাজেশন থাকবে যে আপনারা একটু প্র্যাকটিস করেন। ক্লিয়ার? সময়ের অভাব, মানে আপনি হয়তো গাড়িতে কোথাও যাচ্ছেন, আপনি একটু বাসায় ল্যাপটপে বসেও কিন্তু কাজটা করতে পারেন। হ্যাঁ, যে গানটা না শুনে একটু এদিকে একটু কি দেই, মনোযোগ দেই। হ্যাঁ, কারণ এই ক্লাস চলাকালীন সময়ে যতটুকু আপনি সাপোর্ট পাবেন অন্য ব্যাচের সাথে যখন আপনি ক্লাস করবেন, ইউ উইল ফিল লাইক এই ব্যাচে আপনি আছেন, মানে আপনার ফিলটা আসবে না আর কি। আমি কি বুঝাতে পারতেছি কিনা? সেন্স অফ বিলঙ্গিংনেসটা তখন আর থাকে না। তো এই জন্য আমি বলতেছি যে আপনারা এই দিকে একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করেন আর কি। আর আপনাদের মনির হয়তো আপডেট করবে যে ওই যে বাইরে যে স্টুডেন্টের কথা বলছি, সে জব করতেছে ওয়ালমার্ট আর ফেডেক্সে করছে। তো তার ক্লাস টাইমটা বা আমরা জানার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আর কি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।